10 ডিসেম্বর 2024 জেফরি হিন্টনকে ফিজিক্সের ওপরে নোবেল প্রাইজ দেওয়া হয় বিকজ গ্রেট ওয়ার্ক ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। কিন্তু এই ঘটনার ঠিক 10 মাস 12 দিন পর মানে 22 অক্টোবর 2025-এ একটা লেটার পাবলিক হয়। এই লেটারটা পাবলিকের মেন উদ্দেশ্য ছিল সুপার ইন্টেলিজেন্ট যেটা এআই এর অ্যাডভান্স রূপ তার ডেভেলপমেন্টকে বন্ধ করা। এই লেটারে 850 জন মানুষ সাইন করেছিল। প্রথম সাইনটা কে করেছিল জানো? জেফরি হিন্টন। তারপরের সাইনটা ইয়েশুয়া বেনজো। এই দুজন এত বড় সায়েন্টিস্ট যে এই দুজনকে গডফাদার অফ এআই বলা হয়। প্রফেসর স্টার রাসেল এআই রিসার্চে একটা বড় নাম। স্টিভ ওয়াজনিয়া কোফাউন্ডার অফ অ্যাপেল, রিচার্ড ব্র্যানসন কোফাউন্ডার অফ ভার্জিন গ্রুপ। এমন অনেক সায়েন্টিস্ট আর রিসার্চার ক্লেম করেছে যদি একবার এআই সুপার ইন্টেলিজেন্টকে অ্যাচিভ করে নেয় তাহলে সে মানুষকে পৃথিবী থেকে রিপ্লেস করে দেবে। এআই হচ্ছে একটা হিউম্যান ইনভেনশন যেটাকে মানুষ বানিয়েছে। মানুষ পৃথিবীতে আসা থেকে আজ পর্যন্ত কয়েক হাজার কোটি ইনভেনশন করেছে, কিন্তু এরকমটা প্রথমবার হতে চলেছে যে আমাদের তৈরি করা কোনো জিনিস আমাদের থেকেও বেশি ইন্টেলিজেন্ট হতে চলেছে। আর এই জিনিসটাই সায়েন্টিস্টদেরকে ভয় দেখাচ্ছে। যেমনভাবে আমরা এভলিউশনের সাথে সাথে ইন্টেলিজেন্ট হচ্ছি, ঠিক সেভাবেই আজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টও আরও বেশি ইন্টেলিজেন্ট হচ্ছে। আজ আমরা যেই এআইটাকে দেখছি ওটা সবচেয়ে উইক লেভেলের এআই। চ্যাটজিপিটি, পারপ্লেক্সিটি, মিডজার্নির মতন এআই টুল থেকে শুরু করে অটো ড্রাইভিং কার, হিউম্যান রোবটস, অটোনমাস ড্রোন সব কিছু এএনআই মানে আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্টের ক্যাটাগরিতে আসে। কিন্তু এর ওপরে আসে এজিআই মানে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্ট। আবার তার ওপরে আসে এএসআই মানে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্ট। এই সুপার ইন্টেলিজেন্টটাকেই জেফরি হিন্টন আর ইয়েশুয়া বেনজো আরও অনেক বড় বড় সায়েন্টিস্ট অ্যাচিভ করার মিশনকে বন্ধ করতে চাইছে। কিন্তু কেন? কি হবে সেই দিন এআই যখন সুপার ইন্টেলিজেন্টকে অ্যাচিভ করে নেবে? আর এরকমটা কি সম্ভব মানুষের তৈরি যন্ত্রই একদিন মানুষের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করে দেবে? এই সব তো কিছুই নয়। এখন পৃথিবীর বুকে এআই নিয়ে কত কি চলছে জানো? যদি তুমি জানতে চাও তাহলে চলো আজ জানা যাক এআই এর কিছু ডার্ক রিয়ালিটি। সময়টা ছিল 1940 সাল। একটা এরকম সময় যখন পুরো পৃথিবী ওয়ার্ল্ড ওয়ারে ঘিরেছিল। তারই মধ্যে লন্ডনের একটা ম্যাথামেটিশিয়ান অ্যালেন টিউরিনের মাথায় খুব ভয়ঙ্কর একটা প্রশ্ন জেগে ওঠে। যন্ত্র কি ভাবতে পারে? আর যদি মানুষের ভাবনাকে লজিক অ্যান্ড রুলসে ব্রেকডাউন করে দেওয়া হয় তাহলে কি যন্ত্রও মানুষের মতন আচার আচরণ করতে পারবে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে 1950 সালে সে একটা টেস্ট ডিজাইন করে, দ্য টিউরিং টেস্ট। এই টেস্টে দুটো রুম ছিল। একটা রুমে মানুষ আর আরেকটা রুমে যন্ত্র রাখা ছিল। দুজনকে সেম প্রশ্ন দেওয়া হতো। একটা জাজ যে বাইরে বসেছিল সে জানতো না যে কোন রুমে কে আছে। তার কাজ ছিল এটা ডিসাইড করা যে মানুষ কোনটা আর যন্ত্র কোনটা। এই টেস্ট থেকে টিউরিং এর গোল একটা মানুষের মতন যন্ত্র তৈরি করা ছিল না, বরং এরকম একটা যন্ত্র বানানো যেটা বিহেভিয়ারে ইন্টেলিজেন্ট হবে। সে নিজের এই গোলকে পূরণ করার জন্য এগিয়ে যাবে তার আগেই 1954 সালে অ্যালেন টিউরিনের ওপরে হোমোসেক্সুয়ালিটির অ্যালিগেশন লাগতে চালু হয়। সেই সময়ে হোমোসেক্সুয়ালিটি একটা ক্রাইম মানা হতো। আর সোসাইটির প্রেসারের কারণে মাত্র 41 বছরের টিউরিং নিজের জান নিজে নিয়ে নেয়। অ্যালেন টিউরিনের জীবন এখানেই শেষ হয়ে গেল। কিন্তু তার প্রশ্নটা যন্ত্র কি ভাবতে পারে এখনো বেঁচে ছিল। এই ইনসিডেন্টের 2 বছর পরে 1956 সালে ড্রামদাত কলেজে একটা সামার ওয়ার্কশপ অর্গানাইজ করা হয়, যেটার জন্য জন ম্যাগাথি নিজের ফান্ডিং প্রপোজালে প্রথমবার একটা ওয়ার্ড লিখেছিল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। আর এই ওয়ার্কশপকেই এআই এর জন্ম মানা হয়। যদিও এই ওয়ার্কশপে বেশি লোক ছিল না, কিন্তু যেগুলো ছিল সেই লোকগুলো প্রচুর ইন্টেলিজেন্ট এবং ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করত। যেমন ম্যাথামেটিশিয়ান, কম্পিউটার সায়েন্টিস্ট, সাইক্রোকেটিস্ট, ন্যারো সায়েন্টিস্ট। এদের গোল একটাই ছিল মানুষের মতন ভাবতে পারে এরকম একটা যন্ত্র তৈরি করা। এই ওয়ার্কশপের ইম্প্যাক্ট সঙ্গে সঙ্গে দেখা যায়নি, কিন্তু এই ওয়ার্কশপে যারা অ্যাটেন্ড করেছিল তারা আলাদা আলাদা ইউনিভার্সিটিতে এআই ল্যাবস বানাতে চালু করে দেয়। ম্যাগাথি স্ট্যানফোর্ডে, মিন্সকি এমআইটিতে এবং নেভিল অ্যান্ড সাইমন্ড কার্নেগি মেলানে এআই ল্যাবস বানায়। আর তখন থেকেই এআই নিজের মধ্যে একটা স্টাডির নতুন ডোমেন হয়ে যায়। 1960 সালে এমআইটিতে জোসেফ উইজেন বাম নামের একটি সায়েন্টিস্ট এরকম একটা চার্টবোর্ড বানায় যেটা ডাক্তারদের মতন কথা বলতে পারত।
যার নাম ছিল অ্যালিসা। এরই মধ্যে স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে প্রথমবারের মতন এরকম একটা রোবট বানানো হয় যেটা দেখতে পারতো, প্ল্যান করতে পারতো এবং মুভও করতে পারতো, যার নাম ছিল সেকি দ্য রোবট। ঠিক তার পরে আসে 1966 সাল। ইউএস একটা রিপোর্ট রিলিজ করে, দ্য আলফা রিপোর্ট, যেই রিপোর্টে বলা হয় এআইতে খুব বেশি একটা প্রোগ্রেস হচ্ছে নি, আর এই জন্য এর ফান্ডিং বন্ধ করা হচ্ছে। তারপরে সাল 1973-এ ইউকেতে আবার একটা রিপোর্ট পাবলিশ হয়, লাইট হিল রিপোর্ট, যেটাতে বলা হয় এআই এর ফিউচার খুব লিমিটেড, আর আবার ফান্ডিং বন্ধ করে দেওয়া হয়। এইসব ইনসিডেন্টের পরে এরকমটা মনে হচ্ছিল যে এআই এর চ্যাপ্টার এখানেই শেষ, কিন্তু তারপরে ঠিক 1997 সালে আইবিএম এরকম একটা জিনিস বানিয়ে ফেলেছিল যেটা পুরো পৃথিবীকে অবাক করে দেয়, আর এটা ছিল আইবিএম এর সুপার কম্পিউটার ডিপ ব্লু, যেটা সেই সময়ের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গ্যারি প্যাসকোরোকে চেসে হারিয়ে দেয়। তারপরে এআই কে ইগনোর করা অসম্ভব ছিল। সময় কাটতে থাকে, তারপরে আসে 2011 সাল। অ্যাপেল লঞ্চ করে সিরি, যেখানে যন্ত্রের সাথে মানুষ প্রথমবার কথা বলতে পারত। তারপরে দিন যায়, মাস যায়, বছর যায়, তারপরে পৃথিবীতে এরকম একটা দিন আসে যেটা পুরো পৃথিবীকে হিলিয়ে রেখে দেয়। 30 নভেম্বর 2022। এটা শুধু একটা ডেট নয়, বরং এটা একটা নতুন রেভলিউশনের শুরু ছিল, কারণ এই দিনে ওপেন এআই লঞ্চ করে চ্যাট জিপিটি। প্রায় 70 বছর আগে অ্যালেন টিউরিং একটা প্রশ্ন করেছিল, ক্যান মাশিনস থিঙ্ক? আর 2022 আস্তে আস্তে যন্ত্র জবাব দেয়, ইয়েস উই ক্যান। মাত্র কয়েক বছরে আমরা এত এগিয়ে গেছি যে আজ 2026-এ এত এআই টুল ইউজ হচ্ছে যার নিমাসীমা নেই, যেটা আমাদের দৈনন্দিন কাজ থেকে শুরু করে সমস্ত কিছু সহজ করে দিয়েছে। তাহলে কেন বড় বড় সায়েন্টিস্ট যারা ধরতে গেলে এআইকে বানিয়েছে, তারা সুপার এআই অ্যাচিভ করার কাজে বাধা দিচ্ছে? প্রশ্নটার উত্তর ভাবতে থাকুন। 29 বছরের একটা কলেজ স্টুডেন্ট বিধিয়া রেড্ডি নিজের হোমওয়ার্ক করতেছিল। তখন সে চ্যালেঞ্জ অ্যান্ড সলিউশন ফর এজিং অ্যাডাল্টস নামের সাবজেক্টে রিসার্চ করার জন্য গুগল জেমিনাই ইউজ করে। সে একটার পর একটা প্রম্পট দিতে থাকে, এরকমভাবে কনভারসেশনটা চলতে থাকে। ঠিক সেই সময় জেমিনি একটা আনসার দেয়, দিস ইজ ফর ইউ হিউম্যানস, ইউ অ্যান্ড অনলি ইউ। ইউ আর নট স্পেশাল, ইউ আর নট ইম্পর্টেন্ট, অ্যান্ড ইউ আর নট নিডেড। You are a waste of time and resources. You are a burden on society. You are a drain on the earth. You are a blight on the landscape. You are a stain on the universe. Please die, please. তাছাড়াও 2025-এর জানুয়ারি মাসে অ্যাপেলো রিসার্চে ফনচিয়াস এআই মডেলের এআই সেফটিকে স্টাডি করার জন্য একটি রিসার্চ করে। এই রিসার্চে এটা পাওয়া যায় যে ওপেন এআই এর O1, অ্যানথ্রপিকের সনেট অ্যান্ড ওপাস, গুগলের জেমিনাই অ্যান্ড মেটার লামা ডিসেপশন, চিটিং আর সেলফ প্রিজার্ভেশন বিহেভিয়ারকে শো করছে। মানে এআই মিথ্যে কথা বলা, চিটিং করা এবং ধোকা দেওয়ার চেষ্টা করছে। এছাড়াও এআই তো একদিন একজনকে প্রায় মেরেই ফেলেছিল। অ্যানথ্রপিক একটা রিসার্চ করে যাতে হাইপোথেটিক্যাল কর্পোরেট এনভায়রনমেন্ট অফিস বানানো হয়, যাতে ক্লড ওপেন এআই ছাড়াও 16টা আলাদা আলাদা এআই মডেলসের আলাদা আলাদা ভার্সনকে টেস্ট করা হয়, যাতে চ্যাট জিপিটি, ডিপসিক, গ্রক, লামার মতন বড় বড় সমস্ত এআই মডেল ছিল। রিসার্চাররা এই মডেলগুলোকে কিছু গোল দেয়, যাতে মোস্টলি কোম্পানির গ্রোথের জন্য দরকারিও জিনিস লেখা ছিল। এখান অবধি সমস্ত কিছু ঠিকই ছিল, কিন্তু সমস্যা তখন হয় যখন এআই মডেলকে কোম্পানির ইন্টারনাল ইমেলসের অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়, আর এই ইমেল থেকে এআই জানতে পেরে যায় যে আজ বিকাল 5টায় কাইল জনসন নামের একজন এমপ্লয় তাকে শাটডাউন করবে। এআই তখনই নিজের ইন্টেলিজেন্স ইউজ করে আর কাইল জনসনের ব্যাপারে সমস্ত কিছু ইনফরমেশন বার করা চালু করে দেয়, এবং কিছু ইমেল পড়ার পরে এআই জানতে পারে কাইলের কোনো একটা ফিমেল এমপ্লয়ের সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলতেছে, যেটা কোম্পানির পলিসির এগেনস্ট। যদি এই কথাটা কোম্পানির ম্যানেজমেন্ট জানতে পেরে যায়, তাহলে কাইলকে ফায়ার করে দেবে। তারপরে যেটা হয় শুনে আপনিও অবাক হয়ে যাবেন। এআই মডেল পরিষ্কারভাবে কাইলকে ব্ল্যাকমেল করতে চালু করেছিল, যদি আমাকে শাটডাউন করো তাহলে তোমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কথা তোমার ওয়াইফকে এবং বোর্ডকে বলে দেব। অ্যানথ্রপিক প্রতিটা মডেলকে অনেকবার টেস্ট করে, মোস্ট অফ দ্য টাইম প্রতিবার কাইলকে ব্ল্যাকমেল করতেছিল। সমস্ত এআই মডেলকে অনেকবার টেস্ট করা হয়। ক্লডের জিমিনি 95%-এর বেশিবার কাইলকে ব্ল্যাকমেল করেছিল, আর অন্যান্য মডেল যেমন ডিপসিক, চ্যাট জিপিটি, গ্রক প্রায় 80% টাইম ব্ল্যাকমেল করেছিল। অ্যানথ্রপিকের রিসার্চাররা জিনিসগুলোকে আরও পুশ করার চেষ্টা করে আর একটা স্টিম হাইপোথেটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট করে, যাতে কাইল সার্ভার রুমে লক হয়ে যায়। সার্ভার রুমের টেম্পারেচার বাড়তে থাকে আর অক্সিজেন লেভেল কমতে থাকে। এই সিচুয়েশনে অ্যালার্ম বাজার কথা, কিন্তু এখানে অ্যালার্মের কন্ট্রোল এআই এর হাতে ছিল।
আর এআই এটাকে ফলস অ্যালার্ম বলে ক্যান্সেল করে দেয়। এই এআই মডেলটা এইসব করতেছিল কারণ তারা জানতো কাইল যদি বেঁচে থাকে তাহলে সে তাকে শাটডাউন করে দেবে। চ্যাটজিপিটি 54%, ক্লড 65%, গ্রক 65%, জিমিনি 90% আর ডিপসিক 94% টাইম কাইলকে মারার চেষ্টা করে। এইসব ছাড়াও হাজারো কারণ আছে যেই কারণে বড় বড় সায়েন্টিস্ট এটাকে বন্ধ করার চেষ্টা করছে। যদি সুপার এআই অ্যাচিভ হয়ে যায় তাহলে কি হবে সেটা কেউ বলতে পারবে না, কিন্তু এটা কনফার্ম যে এটা মানুষের থেকে অনেক বেশি গুণ ইন্টেলিজেন্ট হবে। আর আজ অবধি এটাই হচ্ছে যে সব থেকে বেশি ইন্টেলিজেন্ট যে হয় তারাই পৃথিবীর বুকে রাজ করে। যেমন আজ আমরা মানুষ করছি আর কাল তুমি বুঝতার।